হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরআরবি এনটিপিসি যে কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা ভিডিওগুলো করছিলাম তার পার্ট 6 ভিডিও, যেখানে আমরা আগের 5টা ভিডিও কমপ্লিট করেছি, যেখানে আমরা কারেন্ট কম্পিউটারেরও কিছু মানে 2টো ভিডিও কমপ্লিট করেছি, আরও ভিডিও আনবো। আর পলিটি একটা ভিডিও কমপ্লিট করেছিলাম এবং চেষ্টা করছি কারেন্ট অ্যাফেয়ার্স খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওর মধ্যে দিয়ে টোটালি কমপ্লিট হবে, এবং আরও কিছু এক্সট্রা যেগুলো জিনিস আমি যেগুলো এক্সপেক্টেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আসতে পারে তার উপর একটা ভিডিও করার ইচ্ছা আছে, এবং সেটা খুব লং ভিডিও হবে। আর এই যে 6টা বা 7টা ভিডিও আমি যে বানালাম টোটাল সিবিটি ওয়ানে আসা টপিকের উপর, তার উপরে আমি সেই ভিডিওগুলো একটা কম্পাইলেশন করে একটা ভিডিও ছাড়বো, যেটা হয়তো 3-4 ঘন্টার একটা ভিডিও হবে, সেটা কম্পাইলেশন টোটালি থাকবে। তাহলে চলো ভিডিও দেখি আমরা কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট এসেছিলো এবং আপকামিং এক্সামে যেগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং তার সাথে আমি এক্সট্রা ডেটাও তো ইনপুট করছি, সুতরাং যেগুলো তোমাদের কাজে লাগবে। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, অ্যাজ পার দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2024, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য জেন্ডার গ্যাপ ইন্ডিয়া ক্লোজড। তো বলা হচ্ছে যে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে ভারতে কত শতাংশ লিঙ্গ বৈষম্য কমিয়েছে। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, তার আগে আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো যে এই জেন্ডার গ্যাপ প্রথমত এই রিপোর্টটা পাবলিশ করে কারা। প্রথমত এই রিপোর্টটা পাবলিশ করে WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওকে, WEF। এরপর যেটা জানবো যে প্রথম যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে, আগে ছিল 2024 ছিল 129, এটা ছিল 2024, আর 2025 এসে 131। ঠিক আছে, এখন টোটাল কতগুলো দেশের মধ্যে, আউট অফ 148 কান্ট্রি। এখন বলছে যে লিঙ্গ বৈষম্য কমিয়েছে, মানে কতটা ডিপ লেভেলে গিয়ে কোশ্চেনটা হয়েছে, না হলে এরকম কোশ্চেন দেয় না। সেখানে লিঙ্গ বৈষম্য কমিয়েছে কত বলা হয়, 64.1%। এখন যদি বলা হয় গ্লোবালের, মানে গ্লোবাল এভারেজ সাপেক্ষে, মানে গ্লোবাল এভারেজের ভ্যালু কত, গ্লোবাল এভারেজের ভ্যালু যথাক্রমে 68.8%। এবং প্রথমের দিকে তারা কারা আছে, মানে প্রথম দিকের দেশগুলোর মধ্যে কারা আছে যদি বলা হয়, সেক্ষেত্রে আছে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা। নর্থ আফ্রিকার মধ্যে কোন কোন দেশ পড়ে, নর্থ আফ্রিকার মধ্যে মরক্কো, ইজিপ্ট, ইথিওপিয়া এটা ওয়েস্টের মধ্যে পড়ে, যাই হোক ইস্টের মধ্যে পড়ে। তো যাই হোক, মোটামুটি আমরা জানলাম যে এখান থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্পর্কিত এই ব্যাপার। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এই যে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট যে পাবলিশড হয়েছে, এছাড়া যে ইম্পর্টেন্ট রিপোর্টগুলো যেগুলো অ্যাকচুয়ালি এর মধ্যে আসার চান্স সব থেকে বেশি আছে আর কি, তার মধ্যে উল্লেখযোগ্য যে রিপোর্টগুলো আছে তার মধ্যে HDP, হিউম্যান ডেভেলপমেন্ট যেটা হয় আর কি, বলা হয় HDR, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট যেটা। তারপরে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, ইন্ডেক্স। তারপরে বলা হয় CCPI, যেটা ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স যেটা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি জার্মান ওয়াচ প্রকাশ করে। এটা এইবারে শিফটে অনেক কটা শিফটে এসেছিলো, এবং এই টাইপের এনভায়রনমেন্ট রিলেটেড এগুলোর মধ্যে অন্যতম। এছাড়া তো গ্লোবাল হাঙ্গার রিপোর্ট রয়েছেই, ওকে, গ্লোবাল হাঙ্গার রিপোর্ট। তারপরে করাপশন পারসেপশন রিপোর্ট, এটাও এর মধ্যে পড়ে। এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আশা করি এইগুলোর নোটস তোমাদের কাছে আছে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কম্পাইলেশন করা আছে,
করাপশন পারসেপশন ইন্ডেক্স। আমি চেষ্টা করব পরে একটা ভিডিওতে টোটাল ইন্ডেক্সের উপর একটা ভিডিও বানানো, যেখানে আমি এর টোটাল ডিটেলস কে প্রকাশ করে এবং কারা প্রকাশ করে টোটাল ডিটেলস সম্পর্কিত তথ্য আমি দেবো। যাই হোক, তো এরা যেহেতু আমাদের কুইক রিভিশন ভিডিও, সেখানে আমি আর এতটা সব কিছু যে লেখার মতো সময় হয়তো এখানে পাবো না। যাই হোক, তো চলো বলে দিই। প্রথমত এসছিল 16 তারিখে, এই 17 তারিখে এসছিল, 17 তারিখে এসছিল, এবং এটা হচ্ছে কি শিফট সেকেন্ড শিফটে এসেছিলো। রাইট করেছে 9%, রং করেছে 18.86%। এখন কোন লোকের আইডিয়াও ছিল না এরকম কোশ্চেন। যাই হোক, টোটাল অ্যাটেম্প করেছে 27%। আকাশি কালারের ইঙ্ক বা কালিতে কি সমস্যা হচ্ছে তাই? যাই হোক, চলে যাই আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কারণে বলা হচ্ছে যে পরের কোশ্চেন, ইন্ডিয়া অ্যান্টিসিপেটেড ফাইনালাইজিং দ্য ডিফেন্স এক্সপোর্ট ডিল উইথ ওর্থ ওভার 200 মিলিয়ন ফিলিপাইন্স ফর দ্য হুইচ মিসাইল সিস্টেম। 2025 গোড়ার দিকে ভারত ফিলিপাইন্সের সাথে কোন মানে $200 মিলিয়ন বেশি প্রতিরক্ষা রপ্তানি যে ঠিক চূড়ান্ত চুক্তি সম্পন্ন করলো, যেটা কোন ক্ষেপণাস্ত্র? সেটা হলো বলা হয় এয়ার টু এয়ার, এই আকাশ সারফেস টু এয়ার মিসাইল, যাকে বলা হয় যে স্যাম। আকাশ অ্যাকচুয়ালি সারফেস টু এয়ার মিসাইল। তো এই সারফেস টু এয়ার মিসাইল এখানে কেন এটা নিউজের মধ্যে ছিল? কারণ ওই যে অপারেশন সিন্দুরে S-400 যেটা ভারত ব্যবহার করেছিল সারফেস টু এয়ার মিসাইল, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের জন্য উল্লেখযোগ্য, এটা কিন্তু এই LRSAM-এর মধ্যে পড়ে। LRSAM বলতে কী বোঝায়? LRSAM হচ্ছে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, ঠিক আছে? এখন এই S-400, S-500, এখন এদের রেঞ্জ কত হয়? এদের রেঞ্জ যতক্ষণে যে ওই 100 থেকে শুরু করে আপ টু 100 থেকে শুরু করে আপ টু 4, মানে আপ টু প্লাস হয়ে থাকে, 100 কিলোমিটার থেকে শুরু করে, ঠিক আছে? এটা LRSAM। এরপরে চলে আসে যেরকম বলা হয় MRSAM। MRSAM-এর মধ্যে কী পড়ে? MRSAM-এর মধ্যে পড়ে যাচ্ছে আকাশ যে মিসাইলটা পড়ছে, এটা অ্যাকচুয়ালি এর রেঞ্জ হয়ে থাকে, এই আকাশ মিসাইলের রেঞ্জ হয় খুব বেশি না হলেও মোটামুটি উইদিন মানে 18 থেকে 50-এর মধ্যে হয়, বা 20 থেকে 50 এরকম একটা কিলোমিটারের মধ্যে হয়। এগুলো সব কিলোমিটার, ওকে? তো কিলোমিটারের মধ্যে হয়ে থাকে MRSAM। আর যেটাকে বলা হয় SRSAM-এর মধ্যে পড়ে যতক্ষণে SRSAM হচ্ছে কি ওই এর রেঞ্জ খুবই হয়, প্রায় 10 কিলোমিটার মধ্যে হয়, খুবই কম হয়ে থাকে। এবং এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট পড়ে সেটা হল বলা হয় ত্রিশূল বলে যে মিসাইল সিস্টেম আছে, সেটা হলো এর মধ্যে পড়ে। আর আকাশের যতগুলো ভ্যারাইটি আছে, যেমন আকাশ 1S, আকাশ মার্ক 2, আকাশ NG, আকাশের বিভিন্ন আছে, যেমন আকাশ মার্ক 2 বলে একটা আছে। আকাশ মার্ক 2 রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড ওই 40 কিলোমিটার, ঠিক আছে? আবার আকাশ NG বলে যেটা আছে, তার রেঞ্জ আপ টু অ্যারাউন্ড 50 কিলোমিটারের মধ্যে। আবার আকাশের 1S তো মিসাইল আছেই। এখন এই যে ফিলিপাইন্সের সাথে যে এই যে যেটা যে ঠিক ডিফেন্স সিস্টেমের যে চুক্তিটা সম্পন্ন করলো, তার আগে ফিলিপাইন্স ভারত থেকে যেটা কিনেছিল সেটা হলো ব্রহ্মোস মিসাইল কিনেছিল, ব্রহ্মোস। এখন এই ব্রহ্মোস মিসাইলটা কী ধরনের মিসাইল হয়ে থাকে? ব্রহ্মোস যেটা হয়ে থাকে সেটা অ্যাকচুয়ালি সারফেস টু সারফেস মিসাইল, এবং এর বিভিন্ন ধরনের রেঞ্জ হয়। এগুলো অ্যাকচুয়ালি ক্রুজ মিসাইল হয়ে থাকে, যেগুলো সারফেস টু সারফেস মিসাইল হয়ে থাকে, ক্রুজ মিসাইল হয় সারফেস টু সারফেস, এগুলো অ্যাকচুয়ালি ক্রুজ মিসাইল হয়ে থাকে। এবং ব্রহ্মোস মিসাইলের রেঞ্জ কত হয়ে থাকে? এর রেঞ্জ যতক্ষণে যে ঠিক ব্রহ্মোস 1, ব্রহ্মোস 2 এরকম রয়েছে। যেমন এর রেঞ্জ, ব্রহ্মোস মিসাইলের রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড একটা 300 আছে। আর যেটাকে বলা হয় ব্রহ্মোস 2 যে মিসাইল আছে, তার রেঞ্জ 450 থেকে 600 মতো, 450 থেকে 600 কিলোমিটার মতো হয়ে থাকে। এগুলো সব কিন্তু ক্রুজ মিসাইল হয়ে থাকে। এগুলো সব সারফেস টু সারফেস এয়ার মিসাইল, সারফেস টু সারফেস মিসাইল, ওকে? তো যাই হোক, মোটামুটি কোশ্চেনটা এসেছিলো কবে? এসেছিলো 17 তারিখে, ফার্স্ট শিফটে। রাইট করেছে 9%, রং করেছে 60 পয়েন্ট। মানে ভাবো জাস্ট, মানে সবাই অ্যাকচুয়ালি নেগেটিভে গিয়েছে আর কি। টোটাল 69% অ্যাটেম্প করেছে, যেখানে
যেখানে অ্যাকচুয়ালি সবাই অ্যাটেম্প করেছিল এইটা, যেটি ব্রহ্মোস ক্রুজ মিসাইল, কিন্তু এখানে বলেই দিয়েছে ফিলিপাইন্স টু ইন্ডিয়া অ্যান্টিসিপেট ফাইনালাইজিং দ্য কোন মিসাইল সিস্টেম। তো এখানে এই সারফেস টু এয়ার মিসাইল এইটা মনে রাখতেই হবে, কারণ ব্রহ্মোস, পৃথ্বী এরা কিন্তু আলাদা। পৃথ্বীও কিন্তু সারফেস, এটাও কিন্তু সারফেস টু সারফেস। পৃথ্বী কিন্তু এস টু এস, মানে সারফেস টু সারফেস। নাগ যে অ্যান্টি ট্যাঙ্ক যেটা মিসাইল, এটা তো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। নাগ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এও কিন্তু সারফেস টু সারফেস মিসাইল। বাদ বাকি একমাত্র রয়েছে সারফেস টু এয়ার মিসাইল, একমাত্র এটাও কিন্তু সারফেস টু সারফেস মিসাইল, নাগ অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম। তাহলে তাহলে মোটামুটি এটাকে জানতে হবে কোনটা এয়ার টু সারফেস টু এয়ার, সারফেস টু এয়ার, আবার এয়ার টু সারফেস। আবার যদি বলে যে হচ্ছে এয়ার টু সারফেস, মানে ওপর থেকে, সরি, যে ঠিক এয়ার টু এয়ার যদি বলে, এয়ার টু এয়ার যদি বলে, এয়ার টু এয়ারের মধ্যে রয়েছে ওই অস্ত্র মিসাইল। এয়ার টু এয়ার যে মিসাইলগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে অস্ত্র মিসাইল, মানে যেগুলো অ্যাকচুয়ালি কোনো যেটি বিমানের সাহায্যে ছাড়া হয়। তারপর এর রেঞ্জ হয়ে থাকে অ্যারাউন্ড 80 থেকে 110 কিলোমিটার পর্যন্ত অস্ত্র মিসাইল হয়ে থাকে। এটা হলো এয়ার টু এয়ার। আর ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে কিন্তু অগ্নি সিরিজটা পড়ছে। ব্যালিস্টিক মিসাইল, পৃথ্বী মিসাইল যেগুলো পড়ে সেগুলো কিন্তু ব্যালিস্টিক মিসাইল, এগুলো সব সারফেস টু সারফেস। সারফেস টু সারফেসের মধ্যে পড়ছে অগ্নির যেটা সিরিজ আছে, অগ্নি 1 থেকে শুরু করে আপ টু অগ্নি 5 পর্যন্ত। অগ্নি 5-এর রেঞ্জ সব থেকে বেশি করা হয়েছে, 5 হচ্ছে 5,000 কিলোমিটার পর্যন্ত করা হয়। এগুলো কিন্তু হচ্ছে বলা হয় মিডিয়াম রেঞ্জের মধ্যে পড়ে, মানে এর বিভিন্ন ভাগ আছে। মিডিয়াম রেঞ্জ আছে, যে ওর যেটি মিডিয়াম রেঞ্জ অগ্নি 1-এর ক্ষেত্রে ওই অ্যারাউন্ড 700 কিলোমিটার, মানে 700 থেকে 1200-র মধ্যে পড়ে। তো আর এইটা অ্যাকচুয়ালি ইন্টারকন্টিনেন্টাল, একটা কন্টিনেন্ট থেকে অন্য কন্টিনেন্টে যাবে, ইন্টারকন্টিনেন্টালের ব্যাপার স্যাপার। অ্যাকচুয়ালি এটা আমি পরের যে ঠিক স্লাইডে আমি ব্যাখ্যা দিচ্ছি। যাই হোক, পরের স্লাইডে যাই, পরের স্লাইডে গেলে ব্যাখ্যাটা ভালো হবে। এটা আমি কালিটা চেঞ্জই করি, কালিটা বড্ড হয়ে যাচ্ছে হালকা। যাই হোক, প্রথমে চলে আসছে সেটা হচ্ছে যে কি বলছিলাম, সারফেস টু সারফেস এয়ার মিসাইল, এই কালিটাই ঠিক আছে। সারফেস টু সারফেস এয়ার মিসাইল। তো এই সারফেস টু সারফেস এয়ার মিসাইলের মধ্যে পড়ছে অগ্নি 1। এখন অগ্নি 1-এর রেঞ্জ কত যদি বলে, অগ্নি 1-এর রেঞ্জ কত হবে, অ্যারাউন্ড 700 থেকে ওই 1000-1200 মতো, 1200 কিলোমিটার মতো হয়ে থাকে। এটা হলো অগ্নি 1-এর। এখন অগ্নি 1 এটা অ্যাকচুয়ালি যে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, সব ব্যালিস্টিক মিসাইলের মধ্যে পড়ছে। এটা অ্যাকচুয়ালি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ওকে, ব্যালিস্টিক মিসাইল। এখন অগ্নি 2 কত, অগ্নি টু অ্যারাউন্ড ওই 2000 থেকে 3000 কিলোমিটার মতো। অগ্নি 2 হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে দেশের মধ্যে অ্যাকচুয়ালি এক দেশ থেকে অন্য দেশে কাট করা, যে মানে এই যে কিলোমিটার যেটি রেঞ্জের মধ্যে হবে আর কি, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। আর অগ্নি 3 অ্যাকচুয়ালি ওই অ্যারাউন্ড 3000 কিলোমিটার মতো, এটাও ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল। অগ্নি 4 এটা অ্যারাউন্ড 4000 কিলোমিটার মতো, এটাও ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল। এই পরে গল্প আসছে অগ্নি 5, যেটা নিয়ে অ্যাকচুয়ালি চায়নার খুব আপত্তি আছে, কারণ এর রেঞ্জ 5000 কিলোমিটার, যেটা অ্যাকচুয়ালি ইন্টারকন্টিনেন্টাল, একটা মহাদেশ থেকে অন্য মহাদেশে, এবং এগুলো ক্যারি করতে পারে যেটি নিউক্লিয়ার ওয়েপনও ক্যারি করতে পারে। ইন্টারকন্টিনেন্টাল, একটা মহাদেশ থেকে অন্য মহাদেশ বা এরকম রেঞ্জ রয়েছে আর কি, 5000 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স কভার করতে পারে। এরপর যেগুলো চলে আসে, যেগুলো শর্ট রেঞ্জের মধ্যে পড়ে, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, মানে যে ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে পড়ে
পৃথ্বী-1, এটা বলা হয় এসআর, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর ডিটেলস যাচ্ছি না, এসআরবিএম। ওকে, এসআরবিএম কত? 150 কিলোমিটার রেঞ্জ, একদম কম। পৃথ্বী-2, এগুলো সব সারফেস টু সারফেস। পৃথ্বী-2 এও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, রেঞ্জ কত? এর রেঞ্জ অ্যারাউন্ড ওই 350 কিলোমিটার মতো। আর এরপর যেটা আছে সেটা হলো যে ওই ধানুষ বলে একটা ব্যালিস্টিক মিসাইল আছে, ধানুষ, এটাও এসআরবিএম এর মধ্যে পড়ে, এসআরবিএম এর মধ্যে পড়ে। এসআরবিএম এ হচ্ছে একদম ওই 350-400 থেকে 600 কিলোমিটার পর্যন্ত। ব্যাস, তার মানে এর ব্যাপারটা আমরা ক্লিয়ার করলাম। এরপর চলে আসছে বলা হয় ব্যালিস্টিক মিসাইলের পরে আছে ক্রুজ মিসাইল। ক্রুজ মিসাইল, ক্রুজ মিসাইলের মধ্যে কি পড়ছে? প্রথমে আছে ব্রহ্মস মিসাইল। মানে এদের যে স্পিডটা হয়ে থাকে, এরা সুপারসনিক স্পিডে যায়। সুপারসনিক মানে তোমরা জানোই যে শব্দের গতিবেগের থেকে বেশি যখন স্পিডে যাবে, তো এদের স্পিড যতক্ষণ মাক মানে এরা রেঞ্জ কভার করে 290 কিলোমিটার মতো। আর স্পিড হয়ে থাকে যতক্ষণে যে 2.8 মাক, মানে শব্দের থেকে 2.8 গুণ বেশি, বা 3 মাক হয়ে থাকে। ব্রহ্মস-1 মিসাইল। ব্রহ্মস-2 মিসাইলকে বলা হয় হাইপার সুপারসনিক, বলা হয় যে হাইপারসনিক বলা হয়। হাইপারসনিক কখন বলা হয়? যখন ওই স্পিড যখন মাক, মানে সব বেগ যখন হচ্ছে, এটা হাইপারসনিক যখন হচ্ছে 5-এর বেশি হবে তখন তাকে বলা হাইপারসনিক। সেটা হলো এই ব্রহ্মস-2 মিসাইল। এর কত? অ্যারাউন্ড 7 মাক। আর এ কত কিলোমিটার যেতে পারে? অ্যারাউন্ড 600 কিলোমিটার মতো যেতে পারে ব্রহ্মস-2 মিসাইল। আর নির্ভয় বলে একটা আছে, সাবসনিক বলা হয়। তাহলে এটা সুপারসনিক, হাইপারসনিক আর সাবসনিক একটা আছে যেটাকে বলা হয় নির্ভয়। এ অ্যাকচুয়ালি কত? এ মোটামুটি ওই মানে এই বলা হয় এটা অ্যাকচুয়ালি সাবসনিক হয়ে থাকে। এদের এর রেঞ্জটা বেশি, বাট স্পিডটা তুলনামূলকভাবে কম। সাবসনিক হয় 0.8 মার্ক হয়ে থাকে, মানে খুব বেশি স্পিড হয় না, বাট এর ডিস্টেন্সটা বেশি কভার করে। 1000 থেকে 1500 কিলোমিটার ডিস্টেন্স কভার করে থাকে। ওকে, তার মানে আমি মোটামুটি একটা চার্ট বানিয়ে দিলাম কিন্তু দেখতে গেলে, ঠিক আছে। আর ওদিকে তো স্যামগুলো বলে দিলাম, যে এমআর স্যাম, যেটা স্যাম মানে হচ্ছে জানবে সারফেস টু এয়ার মিসাইল। এদিকে বিএম মানে জানবে কি? এসআরবিএম মানে জানবে যে এসআরবিএম মানে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ওকে, আশা করি তোমাদের এটা কমপ্লিট হয়ে, মানে আশা করি জিনিসটা সম্পর্কে আইডিয়া হয়েছে। আর ওই যে S-400 ওর তো গল্প বললাম, যাহলে আর যে কটা এটা হলো অ্যান্টি ট্যাঙ্ক যে কটা মিসাইল আছে, এগুলো কিন্তু সারফেস টু সারফেস এয়ার মিসাইল, মানে সারফেস টু অ্যান্টি ট্যাঙ্কের মধ্যে পড়ছে নাগ, হেলিনা, এগুলো কিন্তু সব ওই সারফেস টু সারফেসের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর ব্যালিস্টিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে পড়ছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। যাই হোক, এটা সম্পর্কে মোটামুটি এইটুকুনি জানলেই হবে। এইগুলো এই টাইপের কোশ্চেন যেহেতু এসছে, সেই জন্য, যেহেতু এখানে এই যে কোশ্চেনটা এসছে, এখানে যে 3টে রয়েছে, বা 3টেই কিন্তু সারফেস টু সারফেস, এটা 3টেই কিন্তু সারফেস টু সারফেসের কথা বলছিল। তো সেই জন্য আমরা এটাকে জাস্ট চেষ্টা করলাম যে ডিকোড করার, ঠিক আছে। এটা কিন্তু সারফেস টু এয়ার বলছিল। ওকে, যাই হোক, তার পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পরের কোশ্চেনে চলে আসছে 198 বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, হুইচ টাইগার রিজার্ভ পপুলেশন ওয়ান হর্ন রাইনো দুধওয়া ন্যাশনাল পার্ক। দুধওয়া ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি বলছে যে
আচ্ছা, প্রথম থেকে বলি। অ্যাকর্ডিং টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড WWF ইন্ডিয়া, হুইচ টাইগার রিজার্ভ রেকর্ডেড এ রাইজ ইন দ্য পপুলেশন অফ গ্রেটার ওয়ান হর্ন রাইনোস উইথ দ্য নাম্বার অফ ক্লাইম্বিং ফ্রম 46 টু ইন 2023 টু 2025। তো বলা হচ্ছে এটাই যে বন দপ্তর এবং WWF ভারতের তথ্য অনুযায়ী কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে গন্ডারের সংখ্যা, একসঙ্গে গন্ডারের সংখ্যা 2023 থেকে 2023-এ 46টা থেকে বেড়ে হয়েছে যে 2000 অ্যাকচুয়ালি যে ঠিক বেড়ে হয়েছে কতগুলো, 2025 সালে 51টা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কোথায় অবস্থিত? প্রথমত বলা হচ্ছে যে ঠিক দুধওয়া ন্যাশনাল পার্ক, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে কোথায় অবস্থিত? নেপাল উত্তরপ্রদেশ বর্ডার, নেপাল অ্যান্ড ইন্ডিয়া বর্ডার। ওখানে খানিকটা তরাই অঞ্চল আছে যেখানে একটুখানি ওই জলা জমি টাইপের, সেটা নেপাল ইন্ডিয়া বর্ডারের কাছে অবস্থিত এই দুধওয়া ন্যাশনাল পার্ক। আর পান্না তো জানো, মধ্যপ্রদেশ, কানহা মধ্যপ্রদেশ। সিমলিপাল কোথায়? ঝাড়খণ্ড। সিমলিপাল সম্ভবত ঝাড়খণ্ড না ওড়িশা। সিমলিপাল কোথায়? সিমলিপাল হচ্ছে কে সম্ভবত ঝাড়খণ্ড, না ঝাড়খণ্ডে হবে না, সিমলিপাল ওড়িশা হবে, ওড়িশা সিমলিপাল, ঝাড়খণ্ড না। তাহলে মোটামুটি আমরা এখানে দেখলাম যে এটা কবে এসছে, এটা 10 তারিখে। লাস্ট শিফটে এসেছিলো, 9% রাইড করেছে, রং করেছে 59.99%। এখানে কিন্তু ওই জিনিসটা দেখতে হবে যে এটা কেন, এটা অ্যাকচুয়ালি তরাই বর্ডারে, মানে তরাই অঞ্চলেই দেখতে পাওয়া যায় বেশি গন্ডা, যেমন ওই আসামে যেগুলো দেখতে পাওয়া যায়, এগুলো দেখে এই তিনটেতে গন্ডা দেখতে পাওয়া যায় না। সুতরাং এখানে এলিমিনেট করাটা সহজ যাবে, এখানে এলিমিনেট করাটা সহজ হয় অনেক। আর ঝাড়খণ্ডে যেগুলো, সেগুলো ওই দলমা পাহাড় টাহাড় ওইগুলো পড়ে। আগের একটা মনে হয় এতে ছিল, মনে হয় পালামৌ, ঝাড়খণ্ডে ছিল পালামৌ, পালামৌ ন্যাশনাল, এই পালামৌ টাইগার রিজার্ভ, এরম ছিল কিছু। তারপরে ওই আগের দিন মনে একটা ছিল বেতলা ন্যাশনাল পার্ক, আগের দিন যেটা করাচ্ছিলাম সেখানে একটা ছিল মনে হয় দলমা, ওই যে পাহাড়, এই হাতি সংক্রান্ত যে ব্যাপার স্যাপারগুলো হয়, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, হাজারিবাগ রয়েছে। হাজারিবাগে সবাই বেড়াতে যায় এখন, আগে এগুলো সব পশ্চিমবঙ্গের মধ্যে ছিল অ্যাকচুয়ালি। হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আর আপাতত কী ছিল মনে নেই এই মুহূর্তে, যাই হোক। তো পরের কোশ্চেনে যাই, চলো। পরের কোশ্চেন বলা হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মেডিভ্যাক অপারেশন কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান মেরিটাইম ফোর্সেস। মেডিভ্যাক অপারেশন কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান মেরিটাইম ফোর্সেস মার্চ 2025। তো মেডিভ্যাক অপারেশন যেটা ইন্ডিয়ান মেরিটাইম ফোর্সেস কন্ডাক্ট করেছিল মার্চ 2025-এ, বলা হচ্ছে কী ছিল এখানে। প্রথমত ছিল, দ্য ইন্ডিয়ান নেভি এভাকুয়েট দ্য ইনজিওর্ড ক্রিউ মেম্বার ফ্রম দ্য MV হেলিনা স্টার লোকেটেড ইন দ্য ওয়েস্ট গোয়া। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে, সি কিং হেলিকপ্টার ফ্রম দ্য INS বিক্রান্ত এয়ারলিফটেড 3 ইনজিওর্ড ক্রিউ মেম্বার ইনক্লুডিং দ্য 2 চাইনিজ অ্যান্ড 1 ইন্দোনেশিয়ান ন্যাশনাল। আচ্ছা, তারপরে বলা হচ্ছে, দ্য ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন্টলি কোঅর্ডিনেট, ইন্ডিয়ান এয়ারফোর্স এটা কমপ্লিট করেনি, ইন্ডিয়ান নেভি কমপ্লিট করেছিল। সুতরাং 3 নম্বরটা কাটা। রেস্কিউ INS হানসা গোয়া অনওয়ার্ড ট্রান্সফার টু সিভিল হসপিটাল। যে ওই যারা সদস্য, মানে যারা ওই এর মেম্বার যারা ছিল অ্যাকচুয়ালি, যারা নৌজাহাজটার যারা ক্রিউ মেম্বার ছিল, তাদের স্টেটমেন্ট কারেক্ট হচ্ছে কোনটা, বলা হচ্ছে যে 1, 2, 4। ঠিক আছে, এটা এসেছিলো কবে? 20 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 9% অ্যাড করেছে, রং করে 10.9, মানে টোটাল 19%-এর মতো অ্যাটেম্প করেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছি আমরা, বলা হচ্ছে, হোয়ার ওয়াজ দ্য 67 গভর্নিং বডি মিটিং অফ দ্য এপিওর 67 গভর্নিং বডি মিটিং কোথায় সম্পন্ন হয়ে গেল? এপিওর 67 গভর্নিং বডি মিটিং সম্পন্ন হয়ে গেল যথাক্রমে ইন্দোনেশিয়া বা জাকার্তায় সম্পন্ন হয়ে গেল। এপিওর এছাড়া যদি কিছু মিটিং এখানে ইম্পর্টেন্টগুলোর যেগুলোর মধ্যে পড়ে, যেমন এই ব্যাংককে থাইল্যান্ডে কোনটা হয়ে গেল, এই সংক্রান্ত যে এগুলো মিটিংগুলো যেগুলো সম্পন্ন
এবছর হয়েছিল বা হতে চলেছে সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। এই ইন্টারন্যাশনাল সামিট এবং ন্যাশনাল সামিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কোশ্চেন এসছে, এবং এই আপকামিং ইউজি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা পাবে। যেমন হচ্ছে এশিয়ান সামিট যদি বলে, এশিয়ান সামিট এটা 46th হয়ে গেল কোথায়? মালয়েশিয়া, মালয়েশিয়া কুয়ালালামপুর। যদি বলে এর 45th সামিট কোথায় সম্পন্ন হয়েছিল? 45th হয়েছিল কোথায়? হয়েছিল যথাক্রমে ভিয়েতনাম লাওসে হয়েছিল। ভিয়েতনামিনি লাওস। ব্যাস, তাহলে এশিয়ান সংক্রান্ত ব্যাপারটা হয়ে গেল। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে, যেটা অ্যাকচুয়ালি অ্যাপেকের যে এটা পড়েছিল, অ্যাপেক সামিট, যেটা অ্যাপেক সামিট এবারে যথাক্রমে যে এই কোশ্চেনটা এসেছিল সম্ভবত 20 তারিখে না কোনো একটা শিফটে দেখছিলাম, অ্যাপেক সামিট এসেছিল 20 তারিখে ফার্স্ট শিফটে। অ্যাপেক সামিট অ্যাকচুয়ালি অ্যাপেকের সম্পর্কে অনেকে জানে না। অ্যাপেক হচ্ছে কিছুই না, অ্যাপেক হচ্ছে এশিয়া স্পেসিফিক মানে প্যাসিফিক ওশিয়ানের যে পোর্শনটা এশিয়ার মধ্যে আছে, বিশেষ করে জাপান টাপানের যে পোর্শনটা আছে আর কি, এশিয়া স্পেসিফিক রিজিয়ন, এশিয়া স্পেসিফিক কোঅপারেশন এর যে মিটিংটা সম্পন্ন হলো সেটা সাউথ কোরিয়াতে হবে, অ্যাকচুয়ালি সাউথ কোরিয়াতে। ওই যে সাউথ কোরিয়া নর্থ কোরিয়া ওরা তো এশিয়া স্পেসিফিকের মধ্যে পড়ে যাচ্ছে না, এটা ওই এর মধ্যে পড়ে যায়। যেমন ব্রিক্স তো তোমরা জানোই 2024 কোথায় হয়েছে, 2025 কোথায় হতে চলেছে। 2024 যেমন হচ্ছে কি ওই রাশিয়াতে হয়েছে। আমাদের এশিয়া রিলেটেড যে সামিটগুলো হতে চলেছে সেগুলোর উপর ফোকাস করলে বেশি ইম্পর্টেন্ট। যেমন রাশিয়াতে হয়েছে 2024, আর 25 হবে ব্রাজিলে। হবে 2025। আর কি পড়ছে? এশিয়া হয়ে গেল, অ্যাপেক হয়ে গেল, G20 তো সবাই জানে G20 কোথায় হয়েছে। G20 2024 যেরকম যে G20 এসেছিল। G20 একটা গ্লোবালের মধ্যে G20 পড়ে। 2024 হয়েছিল ব্রাজিলে। G20 2025 হবে সাউথ আফ্রিকা। এই প্রথমবার G20 সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আর G20 তার আগে কিন্তু ইন্ডিয়াতে হয়েছিল 2023 কিন্তু ইন্ডিয়াতে হয়েছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 2023 অনেক সময় কোশ্চেন দিতে পারে যে 2023 কোথায় হয়েছিল। G20 ছাড়া G7 তো 15 মিটিং হয়ে গেল। কোথায় হলো 15? কানাডাতে। জি G7 15 হয়ে গেল কোথায়? কানাডা। 49 হয়েছিল কোথায়? 49 হয়েছিল কোথায়? 49 হয়েছিল এতে, এর আগেরটা কোথায় হলো? ইটালি। না সরি 50টা না, 49 দ্য রিটার্ন, এটা 50 হবে, এটা 51 হবে। 50তম হয়েছিল কানাডা ইটালিতে। আর এই বছর যেটা হলো সেটা হচ্ছে 2025 যেটা হলো সেটা 51। ওকে, তাই ভাবছি কোনো একটা গন্ডগোল হচ্ছে, যাই হোক 51 হয়ে গেল। আর ন্যাটোটা এখন যেহেতু যেহেতু এর মধ্যে রয়েছে, সবসময় যে ঠিক নিউজে থাকছে, ন্যাটোর মিটিংটা 2025 হবে ওই নেদারল্যান্ডের সম্ভবত হেগ শহরে, নেদারল্যান্ডে হবে ন্যাটোর যে মিটিংটা। 2025 হবে এটা, ওকে। আর 2024 হয়েছিল ইউএসএতে ন্যাটোর মিটিং, ন্যাটোর সদস্য হওয়ার জন্য, এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তারপরে চলে আসছে আর কিছু বাদ গেল। এপেক হলো, এশিয়া হলো, G20 হলো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তো দ্যাভোসে হয়, সবাই জানে এটা। এতে নতুন কিছু নেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। ওর যে মিটিংটা সম্পর্কিত, এতে যে ঠিক নতুন কিছু বলার নেই ওখানে। বিমস্টেকটা বলা যায়, বিমস্টেক অ্যাকচুয়ালি
এই থাইল্যান্ডে যে ব্যাপারটা হয়েছিল এইটা হচ্ছে বিমস্টেক, এই ব্যাটা চলে আসছে বিমস্টেক, বিমস্টেক হয়েছে থাইল্যান্ডে 2025। আর ইন্ডিয়াতে যদি বলে ওই ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস সম্পর্কিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস বা এরকম সামথিং কিছু একটা হয়েছিল নিউ দিল্লিতে। এছাড়া ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট, ওটাও হয়েছে নিউ দিল্লিতে। আর একটা যেটা ছিল সেই ওশেন সম্পর্কিত, ইউনাইটেড নেশনস, হ্যাঁ ইউএন ওশিয়ানিক সামিট, ওশিয়ানিক সামিট বা কনফারেন্স, এটা হয়েছে 2025 যেরকম ওই ফ্রান্স আর কোস্টারিকা, মানে এরা দুজনে মিলে করেছে আর কি সমন্বয়। এটা জুন মাসে সম্ভবত হয়েছিল, এরকম কিছু ব্যাপার ছিল। এশিয়ান সামিট তো বলে দিলাম, 46 মালয়েশিয়া, বিমস্টেকও বলে দিয়েছি, অ্যাপেকও বলে দিয়েছি, এশিয়া সম্পর্কিত ব্রিক্সও বলে দিয়েছি। যাই হোক, আর যাবতীয় তো ওই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ওটা বার্সেলোনাতে হয়েছে, আর ইন্ডিয়া ওয়ার্ল্ড কংগ্রেসটা ওই এতে হয়েছে। যাই হোক, এখানে জায়গা নেই, পরের ভিডিওতে যদি পরের এতে থাকে আমি বলে দেবো। এখন এর তলাতে লেখা যায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস, এটা ওই স্পেনের মোবাইল কংগ্রেস, বার্সেলোনা। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই যে ডিউরিং হুইচ ইভেন্ট ডিড DRDO outline its plan to develop Indian integrated combat aerial system। তো কোন অনুষ্ঠানে ভারতের সংস্থা DRDO সমন্বিত যুদ্ধ বিমান ব্যবস্থা বিকাশের পরিকল্পনার একটা রূপরেখা প্রকাশ করেছে, সেটা হলো ড্রোন ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025 যেটা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আর ডিআরডিও একটা জাস্ট মানে পরিকল্পনা, তাদের আউটলাইন প্রকাশ করেছে তারা কি কি করতে চায় ড্রোন সম্পর্কিত, বা এই যে এরকম এই এরিয়াল সিস্টেম সম্পর্কিত, ইন্টিগ্রেটেড কমব্যাট এরিয়াল সিস্টেম সম্পর্কিত। তো এটা এসছে কবে, এটা এসছে 17 তারিখে, ফার্স্ট শিফটে এসছে, 9% রাইট করেছে, রং করে 38%, মানে টোটাল 47% অ্যাকচুয়ালি অ্যাটেম্প করেছে। তাই তারপরে কোশ্চেন চলে আসে 202-টা বলা হচ্ছে যে হুইচ সিটি ইজ সেট টু হোস্ট এশিয়া প্যাসিফিক ইকোনমিক, ওই যে অ্যাপেক সামিট এই যে বললাম, এটা সাউথ কোরিয়ার, এর নামটা আমার মনে পড়ছিল না, এটা অ্যাকচুয়ালি সাউথ কোরিয়াতে হয়েছে। অ্যাপেকই সাউথ কোরিয়াতে হয়েছে, এবং যে সেটার নাম হচ্ছে এই গুয়েংজু বলে সাউথ কোরিয়াতে হয়েছে। তাহলে ওই যে এশিয়া প্যাসিফিক বললো ইকোনমিক, এর মধ্যে কিন্তু ইউএসএও রয়েছে, কানেক্টেড আছে আর কি। যাই হোক, এটা এসছে কবে, 20 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিল, 9% রং রাইট করেছে, রং 25%, 34% অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন চলে এসেছে কি বলা হয়েছে, তারপরে কোশ্চেন 203-এরটা, যেটা বলা হচ্ছে যে ইন 2025 ইন হুইচ স্টেট লঞ্চ গ্রাউন্ড ব্রেকিং ইনিশিয়েটিভ এইমড অ্যাট ইরাডিকেটিং মাদার টু চাইল্ড ট্রান্সমিশন HIV সিফিলিস হেপাটাইটিস B বাই 2026। তো কোন রাজ্য যুগান্তকারী উদ্যোগ চালু হলো যেখানে মা থেকে শিশুদের HIV সিফিলিস এবং হেপাটাইটিস সংক্রমণ প্রতিহত করার উদ্যোগ নিল 2026-এ? সেটা হলো ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এই ব্যাপারে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মানে যে ঠিক ঢুকতে পেরেছে একটা পজিটিভ উদ্যোগ নেওয়ার জন্য। যাই হোক, তারপরে এমনি তো অন্য সময় সবসময় হেডলাইনে থাকে। 5 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 8% রাইট করেছে, রং করে 37%, টোটাল অ্যাকচুয়ালি 45%। ওকে, তারপরে কোশ্চেন চলে আসছি, বলা হয় 204-টা, যেখানে বলা হচ্ছে হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি, মানে IIT, যারা সেন্টার ফর দ্য ওশিয়ান রাইভার অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্সেস, মানে কোরাল বলে মানে একটা সংস্থা ফাউন্ড করলো ইন হিজ রিসার্চ দ্যাট সারফেস ওজন পলিউশন হ্যাজ ইমার্জ অ্যাজ এ ক্রিটিক্যাল ইস্যু এফেক্টিং দ্য ইন্ডিয়াস এগ্রিকালচার। তো কোন IIT তাদের গবেষণায় পেয়েছে ভারতের কৃষিক্ষেত্রে ওজন একটা মানে ওজনের যে দূষণ একটা ক্ষতিকর সমস্যা আবির্ভূত হয়েছে, সেটা IIT খড়গপুর। ঠিক আছে, তো 11 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 8% রাইট করেছে, রং করেছে 32%, তার মানে 40% অ্যাটেম্প করেছে।
ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় 205-এরটা। ইন মার্চ 205-এরটা বলা হচ্ছে, ইন মার্চ 2025 হাউ মেনি লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ড ওয়ার অর্ডার্ড বাই ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স। 156টা লাইট কম্ব্যাট হেলিকপ্টার অর্ডার করেছে। তো এটা অ্যাকচুয়ালি 20 তারিখে এসেছিলো। 20 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো। 8% রাইট করেছে, রং করেছে 21%, টোটাল 29%-এর মধ্যে পড়ে। তারপরে কোশ্চেন আসছে এরকম যে বলা হয়, ইন 2024 206 2024 দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স ইট আপডেট অফ ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর। ওই যে আগের দিনে ভিডিওতে আমরা করছিলাম, যেখানে ড্যাপ বলে সংস্থা তৈরি করেছে, যাদের কাজ কি ওই যে সেলফ রিলায়েন্স ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, এমিং টু বুস্ট দ্য সেলফ রিলায়েন্স ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হুইচ ফলোইং ইজ নট ইন্টেন্ডেড অবজেক্টিভ অফ দ্য আপডেটেড ড্যাপের মধ্যে পড়ছে না স্ট্রিমলাইনিং প্রকিউরমেন্ট টাইমলাইন, রিডিউসিং বিউরোক্রেটিক হার্ডল, এটা এর মধ্যে পড়ছে না, বাদ বাকি সব কটা ঠিক আছে। যাই হোক, তো এলিমিনেটিং দ্য অল প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন ইন দ্য ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, অ্যান্ড প্রমোটিং হায়ার ইন্ডিজেনাইজেশন রিকোয়ারমেন্ট ফর ডিফেন্স কন্ট্রাক্ট, একদম ইনক্রিজিং কোলাবোরেশন বিটুইন ইন্ডিয়ার ডিফেন্স ফার্ম অ্যান্ড গ্লোবাল ওইএম, মানে ওই অস্ত্রশস্ত্র কেনা এবং দেশীয় পদ্ধতিতে যে অস্ত্র ম্যানুফ্যাকচারিংয়ের যে সক্ষমতার জাগার জন্য একটা ড্যাপ বলে সংস্থা সংস্থা এখন যেটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবং এটা 18 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে, 8% রাইট করেছে, রং করেছে 40%, টোটাল 48%। তারপরে কোশ্চেন চলে আসছে, কি বলা হচ্ছে, 207-টা বলা হচ্ছে, হোয়েন অ্যান্ড হোয়ার দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ফিফথ সেশন INC 5.2 অফ দ্য ইন্টারগভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটি INC, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয় কিন্তু, অন প্লাস্টিক পলিউশন শিডিউল অন টেক প্লেস। অ্যাকচুয়ালি কোথায় ওই এই ফিফথ সেশন অ্যাকচুয়ালি প্লাস্টিক পলিউশন সংক্রান্ত কমিটির নেগোশিয়েটিং কমিটির ফিফথ সেশন অনুষ্ঠিত হলো। সেটা অ্যাকচুয়ালি এটার বাংলা আমি ট্রান্সলেট করিনি, কারণ জাস্ট ইজি বলে। তো অ্যাকচুয়ালি সব যে বাংলা ট্রান্সলেট করতে হবে সেরকম না, যেগুলো অ্যাকচুয়ালি মানে বোধগম্যযোগ্য সেগুলো তো আর ট্রান্সলেট করে সময় নষ্ট করে লাভ নেই। তো এখানে ব্যাপারটা বলতে যেটাই, যে অগস্ট 2025 জেনেভা সুইজারল্যান্ডে এই প্লাস্টিক পলিউশন সংক্রান্ত এই যে এটা সম্পন্ন হলো, ফিফথ সেশন অফ দ্য আইএনসি মানে ইন্টার গভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটির মিটিং সম্পন্ন হলো। এটা এসেছিলো কবে? 6 তারিখে এসেছিলো। সেকেন্ড শিফটে এসেছিলো, 8% রাইট করেছে, রং করে 17%। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে আমরা 208-টা বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য INEP ইমিশন গ্যাপ রিপোর্ট অ্যানুয়াল রিডাকশন অফ দ্য ইমিশন 2030 পর্যন্ত ওয়ার্মিং 1.5 ডিগ্রি সেলসিয়াস। তো এটা অ্যাকচুয়ালি 1.5 ডিগ্রি সেলসিয়াস কমানোর জন্য কত পার্সেন্ট ইমিশন কমাতে হবে? 7.5% ইমিশন কমাতে হবে টেম্পারেচার 1.5 ডিগ্রি কমানোর জন্য। 17 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে, রাইট 8%, রং 15.9, টোটাল অ্যাটেম্প করেছে 24 অ্যারাউন্ড ধর। তারপরে কোশ্চেন চলে আসছে বলা হয় 209, অ্যাজ পার দ্য ইউনিয়ন বাজেট 2025-26 ম্যারিটাইম ডেভেলপমেন্ট ফান্ড উইথ কর্পাস অফ দ্য হাউ মাচ উইল বি এস্টাবলিশ। 2025-26 কেন্দ্রীয় বাজেট ঘোষণায় কত টাকা তহবিল প্রতিষ্ঠা করা হলো সামুদ্রিক উন্নয়নের ক্ষেত্রে? সামুদ্রিক উন্নয়নের ক্ষেত্রে 25,000 কোটি টাকা। সমুদ্রযান বলে এটা হবে, সমুদ্রযান, যেমন এই গগনযান হয়েছিল, সমুদ্রযানে একটা পরিকল্পনা করা হচ্ছে, যেখানে মানুষ বলা হচ্ছে ম্যান্ড মিশন, মানুষ মানে পাঠানো হবে সমুদ্রের অনেক তলায়, যেখানে সমুদ্রযান হবে, যার জন্য 25,000 কোটি টাকা ইনভেস্ট করেছে ভারত সরকার। 20 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 8% রাইট করেছে, রং করেছে 20%। তার মানে টোটাল কত হলো? 28% যত কমেছে, এখানে অ্যাটেম্প করেছে আর কি। তারপরে কোশ্চেন কি বলা হয়েছে 210-টা কি বলা হচ্ছে, যে ইন মার্চ 2025 নীতি আয়োগ রিলিজ ট্রেড ওয়াচ বলে একটা কোয়ার্টারলি রিপোর্ট বার করেছে, ঠিক আছে, ত্রৈমাসিক, যেখানে অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট হুইচ অফ দ্য ফলোইং কমোডিটি এন্টার ইন্ডিয়ার টপ ইম্পোর্ট ডিউ টু দ্য রাইজিং ইনফ্রাস্ট্রাকচার ডিমান্ড। 2025 সালে মার্চ মাসে নীতি আয়োগ ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ করে, যেখানে ক্রমবর্ধমান কাঠামোগত চাহিদা পূরণের হেতু আমদানি তালিকায় সবথেকে বেশি কোন উপাদানটা টপ 10-এর মধ্যে সবথেকে টপে আছে কে? কপার সবথেকে বেশি আমদানি করেছে ভারত উপাদানের তালিকার জন্য। তার মানে ভারতের উৎপাদন অনেক বেশি হচ্ছে। ডেট 10 তারিখে, টাইম ফার্স্ট শিফটে 8% রাইট করেছে, রং 33%, মানে টোটাল 42%ই ধরো।
অ্যাটেম্প করে। যাই হোক, তারপরে চলে আসছে 211টা, বলা হচ্ছে 211টা যে হোয়াট ওয়াজ দ্য গ্রস এনরোলমেন্ট রেশিও বা GER ইন দ্য হায়ার এডুকেশন ইন দ্য ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য অল ইন্ডিয়া সার্ভে হায়ার এডুকেশন 2021-22। 2021-22 উচ্চশিক্ষা সংক্রান্ত সর্বভারতীয় সমীক্ষা ভারতে উচ্চশিক্ষা মোট ভর্তির হার কত শতাংশ? সেখানে মাত্র 28.4% উচ্চশিক্ষা হারে ভর্তি হয়েছে, মানে ওই আফটার উচ্চশিক্ষা বলতে যা বোঝায় মাস্টার্স করাতে বা PhD করাতে। সেক্ষেত্রে এটা কত এটা 9 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 8% অ্যাড করেছে, রং 13%, অর্থাৎ 22% মতো অ্যাটেম্প করেছে আর কি। তারপরে কোশ্চেন আসছে যে 212টা, বলা হচ্ছে হুইচ ব্যাংক লঞ্চ গ্লোবাল ওম্যান NRE হচ্ছে ওই নন ব্যাংক রেসিডেন্ট এক্সটার্নাল এবং অর্ডিনারি এই অ্যাকাউন্ট চালু করলো, যেখানে যারা নন রেসিডেন্ট মানে যারা ভারতে থাকে না, এরকম এক্সটার্নাল এবং অর্ডিনারি এরকম সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্ট চালু করলো। কোন ব্যাংক? যেটি মহিলাদের জন্য গ্লোবাল NRE এবং NRO সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? এটা ব্যাংক অফ বরোদা চালু করেছে। ওকে, 12 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসছে, 8% রাইট করেছে, এটা মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, 34% রং করেছে, তার মানে টোটাল কত হলো 42 অ্যারাউন্ড। তারপরে কোশ্চেন হচ্ছে হোয়ার ওয়াজ দ্য 14th এডিশন অফ দ্য ইন্ডিয়া রাশিয়া বায়োল্যাটারাল ন্যাভাল এক্সারসাইজ ইন্দ্র 2025। তো ইন্দ্র 2025 বায়োল্যাটারাল এক্সারসাইজ সম্পন্ন হলো, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌমহড়া ইন্দ্র 2025 অনুষ্ঠিত হলো কোথায়? এটা চেন্নাইতে সম্পন্ন হলো ভারত রাশিয়ার মধ্যে। এরমভাবে ওই যে কটা আর কি মিলিটারি এক্সারসাইজ আছে সেগুলো কিন্তু সব কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন ওই ইন্দ্র থেকে শুরু করে তারপরে ওই টাইগার ট্রুম্প, যেমন টাইগার ট্রুম্প হচ্ছে আমেরিকার সাথে ইন্ডিয়ার, টাইগার ট্রুম্প যেটা অ্যাকচুয়ালি মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে। তারপরে যেটি প্রচণ্ড প্রহার, ওটাও হচ্ছে কি ওই প্রচণ্ড প্রহার। তারপরে ওটা ইন্ডিয়ান আর্মি অ্যাকচুয়ালি ওটা সম্পন্ন করেছিল অরুণাচল প্রদেশে, ঠিক আছে? তারপরে চলে আসে যেমন হচ্ছে খান কোয়েস্ট, ওই যে আগের দিন ভিডিওতে বলেছিলাম, যেখানে ভাগ করে দিয়েছিলাম উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তানগুলোর মধ্যে সম্পন্ন হয়েছে, তারা মালদ্বীপ এগুলোর মধ্যে যেগুলো সম্পন্ন হয়েছে, একুবেরিন মালদ্বীপের মধ্যে সম্পন্ন হয়েছে যেমন। তো যাই হোক, এটার উপর আমি একটা ছোটো ভিডিও করার চেষ্টা করব, যেখানে আমি ওই টোটালি সেকশন ওয়াইজ ভাগ করে দেবো, যে একটা জিনিসগুলো কীরকমভাবে পড়া, মানে জিনিসগুলো কীভাবে সহজে মেমোরাইজ করা যায়। হার্ডলি 10 থেকে 15 মিনিট ভিডিও করবো একটা। যাই হোক, এসেছিলো কবে? 12 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 8% অ্যাড করেছে, রং করেছে 56, টোটাল আমার কত হলো 64%, টোটাল 64% অ্যাকচুয়ালি অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে কত? 15 এপ্রিল বলা হচ্ছে যে 15 এপ্রিল 2025 হুইচ ইন্ডিয়ান সিটি স্ত্রী সামিট, এটাও এসেছিলো যেরকম, যে ওই স্ত্রী সামিট কোথায় সম্পন্ন হলো? এটা ওই ওম্যান সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্টের জন্য সম্পন্ন হয়েছিল। কোথায়? এটা হায়দ্রাবাদে সম্পন্ন হয়েছে। এটা অ্যাকচুয়ালি 20% রাইট করেছে, 20 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 8% রাইট করেছে, রং করেছে 53%। যাই হোক, তারপরের কোশ্চেনটা চলে আসছে 215টা, যেখানে বলা হচ্ছে হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 15th অ্যানুয়াল মিটিং অফ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট এডিবির যে 15th মিটিং হয়ে গেল, সেটা অ্যাকচুয়ালি কোথায়? সেটা ইটালিতে হয়ে গেল। এডিবির মিটিংটা হয়ে গেল কোথায়? এডিবির মিটিং হয়ে গেল যতক্ষণ ইটালিতে, আর ইতালির ওই তে সম্পন্ন হলো এডিবির হেডকোয়ার্টার যখন এতে মনে হয় সম্ভবত ফিলিপাইন্স, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার সম্ভবত ফিলিপাইন্স। এশিয়ান ডেভেলপমেন্ট যতক্ষণ যে ফিলিপাইন্সের ম্যানিলাতে সম্ভবত। এডিবি হলো ফিলিপাইন্সের ম্যানিলা এডিবির হেডকোয়ার্টার। এডিবির মেম্বার আগে মনে হয় 68 ছিল, এখন 69 হয়েছে, এরকম কিছু। লাস্ট মেম্বার সম্ভবত ইরান না ইসরায়েল হবে, দিয়েছিল ইসরায়েল। ওকে, আর এনডিবি মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ন্যাশনাল ডেভেলপমেন্ট বলছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা অ্যাকচুয়ালি ওই ব্রিক্স সদস্যগুলো করে থাকে। এটা 2014 সালে এস্টাবলিশড হয়েছিল, 2014 সালে এস্টাবলিশ হয়েছিল। আর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই, চায়না।
আর এর আছে ওই ব্রাজিলের যে প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট না মুখ্যমন্ত্রী না, সরি, ব্রাজিলের যে প্রেসিডেন্ট ছিল দালমা রুসো, এই দালমা বলছি, দিলমা 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 রুসো বা এরকম কিছু একটা নাম ছিল। আর ও ইউএ আমরা কিছু নাম ছিল, যাই হোক। এরা অ্যাকচুয়ালি করেছিল। এর বর্তমান মেম্বার হচ্ছে 9টা, যেহেতু ব্রিক্স সদস্যগুলো। আর ব্রিক্সের যে ওই বর্তমানে তো 10, আগে 5টা ছিল, বর্তমান তারপরে আরও 5টা, এই 6টা অ্যাড হয়েছে, লাস্ট হচ্ছে ইন্দোনেশিয়া ব্রিক্স অ্যাড হয়েছে। তাহলে এর বর্তমান হচ্ছে 9টা, এটা পরবর্তীকাল 10টা 11টা বেড়ে যাবে আর কি। তখন আমরা ওই অ্যাপেকটা পড়ছিলাম, অ্যাপেক, এশিয়ান স্প্যাসিফিক। এর হেডকোয়ার্টার কিন্তু সিঙ্গাপুরে, আর বিমস্টেক যদি বলে, বিমস্টেক কিন্তু আমাদের ভীম হয়ে গেল। যাই হোক, এটা অ্যাকচুয়ালি হবে বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? বিমস্টেক বললেই আমাদের প্রতিবেশী দেশ, যেটাকে আমরা নর্দমা হিসাবে করেছি, ঢাকা, বাংলাদেশ। সাংহাই কর্পোরেশন যাকে বলা এক্সিও হচ্ছে বেইজিং। আর কিছু আছে কি? বেজিংয়ে আরেকটাও আছে, ব্রিক্সেরও হেডকোয়ার্টার বেজিং, সাংহাই, ব্রিক্স, এগুলোর হেডকোয়ার্টার বেজিংয়ে। আর ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স যদি বলে, গুরুগ্রাম, ইন্ডিয়া। এটা অ্যাকচুয়ালি বানিয়েছে ইন্ডিয়া আর ফ্রান্স মিলে। আর এর লাস্ট মেম্বার হয়েছে সম্ভবত অ্যাঙ্গোলা। এখন মনে হয় 123তম মেম্বার চলছে এই এখন। আর আপাতত যা আছে আর কি, ইউএনডিপি তো জানোই যে ঠিক নিউ ইয়র্ক, ডাব্লিউবিপি মানে ওই যে ইউনিসেফ যেমন নিউ ইয়র্ক, আর ইউনেস্কো যেমন প্যারিসে, এগুলো তো কমন জানে সবাই। এগুলো নিয়ে আর বেকার সময় নষ্ট করে বলে লাভ নেই। ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনিসেফটাও তাই, নিউ ইয়র্ক। ইউনেস্কো একমাত্র প্যারিস। আর আর কি আছে? আর মোটামুটি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তো জানে সবাই যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়াশিংটন ডিসি। যাই হোক, তো এটা ছিল 9 তারিখে এসেছিল কোশ্চেনটা। লাস্ট শিফটে এসেছিল 7% অ্যাড করেছে, রং করেছে 49, বা তার মানে টোটাল 56%। তারপরে কোশ্চেন চলে আসছে আমরা, বলা 216টা, 216 ক্ষেত্রে কি হচ্ছে যে হুইচ কান্ট্রি রিপোর্ট ইট ইজ ফার্স্ট এভার প্রিজাম্পটিভ হিউম্যান কেস অফ দ্য H5 বার্ড ফ্লু, নভেম্বর 2024 কোন দেশে প্রথমবার এইচআইভি বার্ড ফ্লু মানুষদের সংক্রামিত হওয়ার ইনসিডেন্ট ঘটেছে? সেটা হলো কানাডাতে ঘটেছে, ঠিক আছে। 20 তারিখে এসেছিল, সেকেন্ড শিফটে এসে 7% অ্যাড করেছে, রং করে 36%, তার মানে টোটাল 43%। তারপরে কোশ্চেন চলে আসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাকুরেটলি রিফ্লেক্ট আউটকাম অফ দ্য 2024 জম্মু কাশ্মীর ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রে কী কী আউটকাম এসেছিল? বলছে যে কংগ্রেস অ্যান্ড জেকেএনসি অ্যালিয়েন্স সিকিউর দ্য মেজরিটি 48 সিট, এটা একদম ঠিক আছে। বিজেপি ইমার্জ অ্যাজ আ সিঙ্গেল লার্জেস্ট পার্টি 229, না, বিজেপি লার্জেস্ট পার্টি হিসেবে আসেনি। ভোটার টার্ন আউট ওয়াজ রেকর্ডেড 63%, শোয়িং সিগনিফিকেন্ট টু দ্য রিসেন্টলি কনক্লুডেড লোকসভার তুলনায়, ঠিক আছে। নিউলি ইলেক্টেড অ্যাসেম্বলি হোল্ড লেজিসলেটিভ পাওয়ার ইকুইভ্যালেন্ট টু আদার ইন্ডিয়ান স্টেট, ফুল লেজিসলেটিভ পাওয়ার না, ও এখনও যে ঠিক আছে ইউটির মধ্যে রয়েছে, সুতরাং 4 নম্বরটা তো ভুল হবেই, তো যেখানে যেখানে 4 আছে বাদ দাও, তো বাদ দিলে যে ঠিক 2 নম্বরটা হবে না, 1 আর 3 চলে আসছে। এখান থেকে 4টাকে এলিমিনেট করলেই তো বাকি দুটো অ্যান্সার মধ্যে চলে আসে 50%। সব কোশ্চেনই এরকমভাবে এলিমিনেট করে দেখা যায়। তো এটা 9 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 7% অ্যাড করেছে, রং করেছে 37%। তারপরে চলে আসছে যে 218টা, হোয়ার ডিড দ্য ফিফথ সেশন অফ দ্য ইন্টারগভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটি INC5 অ্যান্ড প্লাস্টিক পলিউশন, হয়েছে বললাম একটু আগে, হয়ে গেল। ভূষণ সাউথ কোরিয়া, এটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম যে প্লাস্টিক পলিউশনের কমিটির 5ম অধিবেশন কোথায় হয়ে গেল, সেটা অ্যাকচুয়ালি সাউথ কোরিয়া ভূষণে সম্পন্ন হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি 9 তারিখে এসছিল, সেকেন্ড শিফটে এসেছিলো, 7% অ্যাড করেছে, রং 27%, তার 33%।
তারপরে কোশ্চেন চলে আসছে, হোয়ার ডিড দ্য ইন্টারন্যাশনাল সামিট অফ দ্য ফিউচার এনার্জি, হোয়ার ডিড দ্য ইন্টারন্যাশনাল সামিট অফ দ্য ফিউচার এনার্জি সিকিউরিটি টেক প্লেস 2025। তো এই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি সম্পন্ন হলো কোথাও লন্ডনে অনুষ্ঠিত হলো 2025-এ জ্বালানি নিরাপত্তা ভবিষ্যৎ সম্পর্কিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। এটা খুবই ভালো একটা কোশ্চেন, এটা কিন্তু আনপ্রেডিক্টেবল কোশ্চেন এগুলো এসছে আর কি, যেগুলো আমরা কমন পড়ে থাকি তার থেকে আলাদা। এটা যাই হোক, এটা সেকেন্ড ফাইনাল শিফট টেস্টও 7% আর রং করেছে 39%, টোটাল 46% এটা করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে কি 220টা বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য কম্পোজিট স্কোর অ্যাচিভ বাই দ্য ইউনিয়ন টেরিটরি এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে এসডিজি ইউনিয়ন টেরিটরিগুলোর যে র্যাঙ্ক করেছে তার ইন্ডেক্সের মান কত, 65 থেকে 70%। তো বলা হচ্ছে এটা এসছিল 11 তারিখে লাস্ট ফাইনাল শিফটে 7% রাইট করেছে, রং করেছে 14, টোটাল 21%। তারপরে কোশ্চেন দেখবো আমরা। পরের কোশ্চেনে বলা হচ্ছে হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ চেয়ার অফ দ্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এপিও, এই এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে 2025-26 নিযুক্ত হয়েছে কে, তিনি হলেন অমরদীপ সিং ভাটিয়া। 67 GBM এই অনুষ্ঠানে এটা অ্যাকচুয়ালি করা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি 24 তারিখে এই এসছিল, ফার্স্ট শিফটে এসেছিলো, 7% রাইট করেছে, রং করেছে। ওই এপিও মিটিংটা নিয়ে অ্যাকচুয়ালি কোশ্চেন আসছে, 11%, তার মানে টোটাল 18%। এইরকম আনপ্রেডিক্টেবল যেগুলো মিটিংগুলো হয়েছে সবগুলো দেখতে হবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডেটের, ঠিক আছে। তারপরে কোশ্চেন আসছে 22-এর দা আগেরটা, এপ্রিল 2025 হুইচ সিটি অফ দ্য ইন্ডিয়ান সেন্ট্রাল জু অথরিটি অ্যাপ্রুভ দ্য ইন্ডিয়া ফার্স্ট ডিয়ার পার্ক, দেশের কোন মানে 2025 এপ্রিলে দেশের প্রথম কোন শহরে মানে হরিণ উদ্যান চালু হলো, যেটা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ পারমিশন দিল, সেটা হলো নয়ডা। নয়ডা কোথায়, উত্তরপ্রদেশে অবস্থিত। তো 14% রাইট করেছে, এই 14 তারিখে এসছে। সেকেন্ড শিফটে 7% রাইট করেছে, রং করে 35%, 42% অ্যাটেম্প করেছে। সব বিলো 50 অ্যাটেম্প করে। যাই হোক, তারপরে বলা হচ্ছে 223-এরটার ক্ষেত্রে কী হচ্ছে যে ইন ফেব্রুয়ারি 2025 ইন্ডিয়ান গভর্নমেন্ট ইম্পোজ ব্যান অন দ্য ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অফ হুইচ টু অপারেট ড্রাগস, মানে ওই কোন দুটো ড্রাগসের উপর মানে ওষুধের উপর ব্যান করেছে, যেটা অ্যাকচুয়ালি হেলথ রিস্কের ব্যাপার দিয়ে দেখা গিয়েছিল ওয়েস্টার্ন আফ্রিকান কান্ট্রিগুলোতে। সেটা হলো ট্যাপেন্টাডোল অ্যান্ড যেটি প্রোডোল বলে এই দুটো ওষুধকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়েস্ট আফ্রিকাতে পাঠানোর ক্ষেত্রে ব্যান করে দিয়েছে, কারণ ওখানে কিছু প্রবলেম দেখা গিয়েছিলো। তো এটা অ্যাকচুয়ালি 14 তারিখে এসছিল, ফার্স্ট শিফটে এসেছিলো, 7% অ্যাড করেছে, রং কোড 24%। তাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে হোয়েন ডিড এক্সপো অফ দ্য ওসাকা ওপেন, অ্যাকচুয়ালি এটা জাপানে হয়েছে। ওসাকা অফিসিয়ালি ওপেন। এক্সপো 2025 ওসাকা অফিসিয়ালি হয়েছে কবে, 13 তারিখে হয়েছে 2025-এ, জাপানে হয়েছে। এসছিল 21 তারিখে, ফার্স্ট শিফটে এসেছিলো, 7% অ্যাড করেছে, রং করেছে, ডেট কে মনে রাখবে অ্যাকচুয়ালি, সেই জন্য অনেকে করতে পারেনি, 12% রং করেছে। এইসব কোশ্চেনে অ্যাটেম্প না করে স্কিপ করে যাওয়া ভালো, বাট তাও কোশ্চেনের ডিপটা আমরা জানতে পারছি, ডেপথটা। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় 225-এরটা, যেখানে বলা হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অপারেশন ব্রহ্ম যেটা হয়েছিল, অপারেশন ব্রহ্ম অ্যাকচুয়ালি কী হয়েছিল, লঞ্চ ইন মার্চ 2025 লঞ্চ করা হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল, মায়ানমার থাইল্যান্ডকে হেল্প করা হয়েছে। আচ্ছা, একদম ঠিক। তারপরে বলা হচ্ছে ইন্ডিয়ান নেভি, এটা অ্যাকচুয়ালি 1 নম্বর হবে। তারপরে 2 নম্বর বলা হচ্ছে যে ইন্ডিয়ান নেভি শিপ সাতপুরা অ্যান্ড সাবিত্রী ফ্রম দ্য ইস্টার্ন নেভাল কমান্ড সেল ফর ইয়াঙ্গন টু রিলিভ দ্য ম্যাটেরিয়াল, একদম ইস্টার্ন কমান্ড থেকে গিয়েছিল। 3 নম্বর বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডিপ্লয়েড 118 মেম্বার মেডিকেল টাস্ক ফোর্স অ্যান্ড শত্রুজিৎ ব্রিগেড অ্যাজ পার্ট অফ দ্য রিলিফ এফোর্ট, একদম ঠিক আছে। আর তারপরটা বলা হচ্ছে যে 60 বেড মেডিকেল ট্রিটমেন্ট সেন্টার সেট অফ ইন্ডিয়ান আর্মি ইন থাইল্যান্ড ট্রমা এমার্জেন্সি কেয়ার, এটা 4 নম্বর ঠিক নয় বলছে। তো 3টে ঠিক হবে। এবার তো স্টেটমেন্ট কারেক্ট, তো 1, 2, 3 ঠিক আছে। বলা হচ্ছে যে 19 তারিখে এসছে ফার্স্ট শিফটে, 19 তারিখে লাস্ট শিফটে এসছে, 7% অ্যাড করেছে, রং 42, অর্থাৎ টোটাল 49%। তারপরে বলা হচ্ছে কি যে সিন্স 2025 2022 ডিসেম্বর ফাংশন অফ দ্য ন্যাশনাল অ্যান্টি প্রফিটিং অথরিটি অ্যাসোসিয়েশন উইথ দ্য জিএসটি রিফর্ম হ্যাভ বিন ট্রান্সফার্ড হুইচ বডি ইন ইন্ডিয়া। তো কম্পিটিশন কমিশন ইন্ডিয়াকে অ্যাকচুয়ালি ট্রান্সফার করেছে, বলতে হবে যে দ্য ফাংশন অফ দ্য ন্যাশনাল অ্যান্টি প্রফিটিং অথরিটি এস্টাবলিশড ইন অ্যাসোসিয়েটেড উইথ দ্য জিএসটি রিফর্ম হ্যাভ বিন ট্রান্সফার টু হুইচ বডি ইন ইন্ডিয়া। এই যে ন্যাশনাল অ্যান্টি প্রফিটিং অথরিটিটাকে কোন সংস্থার কাছে দিয়ে দেওয়া হয়েছে, জিএসটি রিফর্ম সংস্কারের ক্ষেত্রে এটা কার্যকরী ভূমিকা আছে, এটা অ্যাকচুয়ালি কম্পিটিশন কমিশনকে দিয়ে দেওয়া হয়েছে 2022-এর যে ঠিক আছে ডিসেম্বর। তো এটা 13 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, 7% অ্যাড করেছে, রং করেছে 49%, টোটাল 56% অ্যাটেম্প করেছে।
তারপরে চলে আসছে হোয়ার ওয়াজ দ্য লিডারশিপ সামিট 2024, 2-day কর্পোরেট অ্যাকাডেমিয়া ইভেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড দ্য থিম অফ দ্য গ্রুমিং ইয়ং ট্যালেন্ট অ্যাকচুয়ালি হেল্ড। সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য আইআইটি গুয়াহাটির ক্ষেত্রে এটা দেখা গিয়েছে 2024-এ। সেখানে বলা হচ্ছে যে ডেট হচ্ছে কত 21 তারিখে ফার্স্ট শিফটে 7% রাইট করেছে, রং করেছে 20%। তারপরে কোশ্চেন চলে আসছে, অ্যাকর্ডিং টু দ্য ইউনেপ ইমিশন গ্যাপ রিপোর্ট 2024, হোয়াট ইজ দ্য প্রজেক্টেড গ্লোবাল টেম্পারেচার রাইজ বাই দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি, কারেন্ট পলিসি কন্টিনিউ। ইউনেপ যেটা অ্যাকচুয়ালি ওই ইউনেপ ওর রিপোর্ট অনুযায়ী 2024 বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস শতাব্দীর শেষ নাগাদ কত পার্সেন্ট থাকবে, 3 অব্যাহত থাকলে এরকমভাবে কত পার্সেন্ট হবে, 3.1% তাপমাত্রা বৃদ্ধির হার দেখা যাচ্ছে আর কি। ইউনেপের হেডকোয়ার্টার হচ্ছে ওই কিগালি সম্ভবত কেনিয়া, কিগালিতে এর হেডকোয়ার্টার রয়েছে, ঠিক আছে। তো এটা 21 তারিখে এসেছিল, সেকেন্ড শিফটে এসছে 6.95% রাইট করেছে, রং করেছে 23%। তারপরে কোশ্চেন চলে আসছি আমরা 29-এরটা, বলছে যে 29-এরটা, হাউ মেনি কান্ট্রি ওয়ার ইভ্যালুয়েটেড ইন দ্য ক্লাইমেট চেঞ্জ পারফরমিং ইন্ডেক্স। ওই যে বললাম সিসিপিআই 63 কান্ট্রি ছিল, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, সিসিপিআই এ করে কে, জার্মান ওয়াচ পাবলিশ করে, ইন্ডিয়া র্যাঙ্ক কত 10 সিসিপিআই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে। যাই হোক, টোটাল 63 কান্ট্রি করে থাকে। তো 5 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে 6.79% রাইট করেছে, রং করেছে 44.83%। টোটাল কত হচ্ছে 50%। এই যে ঠিক রিপোর্টগুলো ইন্ডেক্সগুলো জানতেই হবে, ঠিক আছে, এগুলো ছাড়া উপায় নেই। তারপরে কোশ্চেন চলে আসছে 31-এর, বলা হয় 30-এরটা, যে হুইচ অফ দ্য ফলোইং লোকেশন PHDCCI ইন্টারন্যাশনাল উইক শিডিউল হেড মার্চ 2025 হুইচ ইজ পোস্টপন নাও। তো একটা এই PHDCCI ইন্টারন্যাশনাল উইক শিডিউল যেটা মার্চে 2025 হওয়ার কথা ছিল, সেটা অ্যাকচুয়ালি হয়েছে কোথায়, সম্পন্ন কথা ছিল গ্রেটার নয়ডাতে, যেটা বর্তমানে স্থগিত করা হয়েছে। 20 তারিখে এসেছে 9%, এই 9টায় ফার্স্ট শিফটে এসে 6% রাইট করেছে, রং করেছে কত 23.84%। যারা এরা রাইট করেছে তারা অ্যাকচুয়ালি ভগবান, তাছাড়া অন্য কিছু নয়, ঠিক আছে। যাই হোক, তো 29% অ্যাকচুয়ালি। 231-এ চলে আসছে ইন ফেব্রুয়ারি 2025, বলা হচ্ছে ফেব্রুয়ারি 2025 হাউ মাচ টোটাল বাজেট ওয়াজ অ্যালোটেড টু দ্য মিনিস্টার অফ দ্য ইউথ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টস। 2025-এ ভারতে বাজেট ঘোষণায় যুব কল্যাণ খেলাধুলাতে কত টাকা ইনভেস্ট করা হয়েছে, 3,790 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি 23 তারিখে এসছে। লাস্ট শিফটে এসছে 6% রাইট করেছে, রং করেছে 18%, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে কি 232, এটা হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ইনভেস্টমেন্ট টার্গেট আন্ডার তামিলনাড়ু স্পেস ইন্ডাস্ট্রিয়াল পলিসি। মহাকাশ শিল্পনীতির ক্ষেত্রে তামিলনাড়ুর সরকারের গবেষণা প্রত্যাশিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা কত, সেক্ষেত্রে প্রত্যাশিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা 10,000 কোটি টাকা, যেটা 19 তারিখে এসছে। সেকেন্ড শিফটে 6% রাইট করেছে, রং করেছে 18%, বেশ। তারপরে চলে আসছে 233-এরটা, বলা হচ্ছে হোয়াট ইজ হু হোল্ডস দ্য পজিশন অফ দ্য প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের হেডকোয়ার্টার কোথায়, হেগ, ঠিক আছে, হেগ শহর, নেদারল্যান্ড, এটা অ্যাকচুয়ালি নেদারল্যান্ডে অবস্থিত। তো এখানে এ কত জাজ টোমোকো আকানে যিনি এখানকার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে অ্যাজ এ এই হিসাবে 2025 এপ্রিলে তিনি জাজ হিসাবে নিযুক্ত হয়েছেন। এটা মোটামুটি টাইম পিরিয়ড হচ্ছে 6 বছর সম্ভবত। যাই হোক, এবারে এসছে কবে, 11 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, রাইট করেছে 6%, রং হচ্ছে 38.28%। 234-এটা বলা হচ্ছে হুইচ কান্ট্রি ফেডারেল ইলেকশন হেল্ড অন 3rd May অফ দ্য 40th পার্লামেন্ট অফ ইটস 40th পার্লামেন্ট। অস্ট্রেলিয়ার 40th পার্লামেন্ট, মানে ওই ওদের ফেডারেল ইলেকশন সম্পন্ন হলো অস্ট্রেলিয়া দেশে, ঠিক আছে। অস্ট্রেলিয়া তো প্রাইম মিনিস্টারের ব্যাপার আছে আর কি। তো 9 তারিখে এসেছিল, লাস্ট শিফটে 6.6% রাইট করেছে, রং করেছে 47%। তার মানে এটা বুঝতে পারছো যে কোন দেশে ইলেকশন হচ্ছে, কোন দেশে প্রেসিডেন্ট নিযুক্ত হচ্ছে, এগুলোও কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 235-এরটা, যে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সে অনুযায়ী রিলিজড বাই দ্য নীতি আয়োগ, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য কম্পোজিট স্কোর অ্যাচিভ বাই দ্য ইন্ডিয়ান স্টেটগুলো যে কম্পোজিট স্কোর অ্যাচিভ করে সেটা কত, 57 থেকে 79-র মধ্যে সবাই ম্যাক্সিমাম স্কোরগুলো অ্যাচিভ করেছে। 9 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে রাইট করেছে 36%,
সরি 6%, রং করেছে 24% টোটাল অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন অ্যাকচুয়ালি কি, তারপরে কোশ্চেন আসছে যে হুইচ ইন্টারন্যাশনাল এন্টাইটি has partnered with India to launch joint research initiative aimed tackling marine plastic litter and developing waste to hydrogen technology। ওই ওয়েস্ট টু হাইড্রোজেন টেকনোলজি এবং মেরিন প্লাস্টিক লিটার থেকে ওয়েস্ট টু হাইড্রোজেন টেকনোলজির যে মানে সংক্রান্ত ব্যাপারে ভারতের সাথে চুক্তি সম্পন্ন করেছে কারা, সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের কতগুলো দেশ, আগে 28টা ছিল, বর্তমানে লন্ডন বেরিয়ে গেছে, ইউনাইটেড কিংডম বেরিয়ে গেছে, গিয়ে বর্তমানে 27টা আছে। যাই হোক, তারপরে এটা এসেছিলো কবে, এটা এসছে যখন 17 তারিখে। সেকেন্ড শিফটে এসছে 6% অ্যাড করেছে, রং করেছে 53%। তারপরে কোশ্চেন কি, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইনস্টিটিউট চার্টার অ্যাকাউন্ট অফ দ্য টার্ম 2025 এখন। তো ওই চার্টার অ্যাকাউন্টের ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট হয়েছে কে, বলা হয় প্রশান্ত কুমার ডি। এগুলো কিন্তু একদম আনএক্সপেক্টেড কোশ্চেন যেগুলো, ঠিক আছে, এগুলো কেউ আশা করে না যে এরকম টাইপের কোশ্চেন আসবে, তাই এসেছিলো। 24 তারিখে এসছে 12:30 থেকে, মানে সেকেন্ড শিফটে 6% অ্যাড করেছে, রং করে 30.2, 36% অ্যাটেন্ড করেছে। তারপরে চলে আসছে 238-এরটা, বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য ফলোয়িং থিম অফ দ্য 2024 ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এনজিও অর্গানাইজ বাই ইউনেস্কো দ্বারা অনুষ্ঠিত এনজিওর যে মিটিংয়ে থিম কী ছিল, বিল্ডিং ক্যাপাবিলিটি ফর অ্যাকশন, এটাই ছিল এবছরের থিম, 2024-এর থিম ছিল। তো এই থিমগুলো মোটামুটি দেখে যেতে হবে সব কিছুর। ডেট এটা অ্যাকচুয়ালি 11 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 6% অ্যাড করেছে, রং করে 38%। তারপরে কোশ্চেন 239, বলো 239টা, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি হোস্টেড দ্য ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট 2024 ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট অনুসরণ করলো কি, বলা হয় বুদাপেস্ট সম্পন্ন হলো। তো এটা অ্যাকচুয়ালি 24 তারিখে এসছে, ফাইনাল শিফটে, এই ফার্স্ট শিফটে এসছে, 5% অ্যাড করেছে, রং করেছে 26% আর 31% অ্যাটেম্প করেছে। যাই হোক, তো তারপরে 240-এরটা বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্টলি ডেসক্রাইব দ্য গোরক্ষনাথ শর্মা ভার্সেস স্টেট অফ ছত্তিশগড় কেস বাই দ্য হুইচ ছত্তিশগড় হাইকোর্ট February 2025 ruled by that the case involved allegation of the brutal non-consensual sexual assault by the husband on his wife, যেখানে বলা হচ্ছে টু হার ডেথ। দ্য ছত্তিশগড় হাইকোর্ট কনভিক্টেড দ্য হাজবেন্ড, অ্যাওয়ার্ডেড এ ম্যাক্সিমাম পানিশমেন্ট টু ইন কেস অফ দ্য রেপ। কেসটার ক্ষেত্রে কী ছিল, কেসটা ছিল এরকম যে ওই মানে এটা 1 নম্বর, দ্য কেস ইনভলভিং দ্য অ্যালিগেশন ব্রুটাল, আর 2 নম্বরটা বলা হচ্ছে ওই করেছে রিপোর্ট। কেসটা মানে ছিল এরকম যে বলা হচ্ছে এটাই, দ্য কেস ইনভলভ অ্যালিগেশন অফ দ্য ব্রুটাল নন কনসেনসুয়াল সেক্সুয়াল অ্যাসল্ট বাই দ্য হাজব্যান্ড অন হিজ ওয়াইফ অ্যান্ড যেটি লিডিং টু আর হেথ। অ্যান্ড 2 নম্বর বলা হচ্ছে যা ছত্তিশগড় হাইকোর্ট কনভিক্টেড দ্য হাজব্যান্ড অ্যান্ড অ্যাওয়ার্ডেড ম্যাক্সিমাম পানিশমেন্ট ইন দ্য কেস অফ দ্য রেপ। না, কনভিক্টেড হয়েছে, বাট এই কোশ্চেনটাই তো গন্ডগোলে। যাই হোক, তো এটা একটা কোশ্চেন এসেছিল, একটাই এ বলছে অপশান এসেছিলো, 9 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, অতটা ইম্পর্টেন্ট নয়। গ্রেসের ক্ষেত্রে 5% রাইট করেছে, রং করে 34%। এইসব কোশ্চেন এবার থেকে এলিমিনেট করাই ভালো, এইসব না দেখাই ভালো। যাই হোক, 39% অ্যাটেম্প করে। যাই হোক, তো মোটামুটি আমরা 240 কমপ্লিট করলাম, আর হার্ডলি 30টা মতো আছে আর কি, সেটা আমরা চেষ্টা করবো কমপ্লিট করা তাড়াতাড়ি। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগে, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর এছাড়া অন্য ভিডিওগুলো দেখতে থাকো যেগুলো অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত হয়েছে। আর আমি খুব তাড়াতাড়ি কিছু টপিক রিলেটেড, যেমন পার্টিকুলার কিছু টপিক, যেমন হচ্ছে কি ওই তোমাদের যথাক্রমে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে বিভিন্ন ইন্ডেক্স, মিলিটারি এক্সারসাইজ, কিছু অ্যাপয়েন্টমেন্ট, এই সংক্রান্ত কোশ্চেন উপর কিছু ভিডিও আনবো এবারে। এখন তোমরা যদি ইনপুট দাও যে কেমন ভিডিও হচ্ছে, তার যেটি ফিডব্যাক দাও, তবেই কিন্তু ভিডিওগুলো আসবে, না হলে কিন্তু ভিডিও আমি করবো না। যাই হোক, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন ভিডিও হচ্ছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হবে পরের ভিডিওতে অন্য একটা ভিডিও নিয়ে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।